এইচএসসি মডিফায়ার নিয়ে তোমার সমস্যা আজকের পর থেকে এই সমস্যা আর হবে না। আমি যে টেকনিক প্রসেস এবং সিস্টেমের কথা বলবো সেই অনুযায়ী পড়লে এইচএসসিতে রেজাল্ট ভালো হবে এবং এইচএসসির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা গুছিয়ে দিব আমরা। সো সেই ক্ষেত্রে দেখো এইচএসসি মডিফায়ারে আমরা কিছু রুলস দেখে রাখবো। যদি বলা হয় প্রি মডিফাই দ্য নাউন, সেক্ষেত্রে আমরা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসাবো। যদি প্রেজেন্ট পার্টিসিপল বলে তাহলে ভার্বের সাথে আইএনজি দিব। যদি পাস্ট পার্টিসিপল বলে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা দিব। যদি আমাদেরকে পজিটিভ বলতে বোঝায় বা পজিটিভ প্রনাউন বলে তাহলে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার দিব। যদি ইন্টেন্সিফায়ার বোঝায় তাহলে ভেরি, রিয়েলি, টু, ফার, মোর, এক্সট্রিমলি এগুলা দিব। যদি ইনফিনিটিভ বোঝায় তাহলে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি ফ্রেজ বলে তাহলে ওই শব্দটার সাথে আমরা অতিরিক্ত কিছু অংশ জুড়ে দিব। ইনফিনিটিভ ফ্রেজ মানে ইনফিনিটিভের সাথে একটু শব্দ জুড়ে দিব। যদি প্রিপোজিশনাল ফ্রেজ বলে তাহলে প্রিপোজিশনের সাথে একটু শব্দ জুড়ে দিব। কিংবা যদি আমাদেরকে কোনো ক্লজ বলে তাহলে ওই ক্লজটাকে আমরা এনরিচ করব। যদি আমাদেরকে বলা হয় পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে হচ্ছে আমরা ভার্বের পরে একটা অ্যাডভার্ব বসাবো। অ্যাডভার্বগুলো সাধারণত এলওয়াই যুক্ত হয়। আর যদি আমাদেরকে ডেমনস্ট্রেটিভ বলে তাহলে দিস, দ্যাট, দ্যাট, দোজ বসাবো। ডিটারমাইনার বললে আমরা এ, এন, দি, সাম, মাচ যেগুলো দ্বারা আমরা সংখ্যাকে নির্দিষ্ট করি সেগুলো বসাবো। কোয়ান্টিফায়ার বললে আমরা সাম, এনি, মোর, মাচ এগুলোকেও দিব। তাহলে এইখানে আমাদের যে ইনস্ট্রাকশনগুলো দেয়া আছে সেগুলোকে মাথায় রেখে শব্দের অর্থ অনুযায়ী আমরা সঠিকভাবে লিখে দিলে উত্তর গুরুত্বপূর্ণভাবে সিলেক্ট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা যদি বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্নটা দেখি, বলা হচ্ছে কাজী নজরুল ইসলাম ইজ কল্ড শেলি অফ বাংলা লিটারেচার। অর্থাৎ কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের শেলি বলা হয়। আমরা জানি ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একজন কবি হচ্ছেন শেলি। তার গুণাবলী কাজী নজরুল ইসলামের লেখনীর মধ্যে পাওয়া যায়, তাই বাংলা সাহিত্যের শেলি বলা হয় কাজী নজরুল ইসলামকে। হি ওয়াজ আ ড্যাশ পয়েট, সে একজন বিখ্যাত কবি। সো আমরা এখানে গ্রেট পয়েট দিতে পারি, আমরা এই জায়গায় ফেমাস পয়েট দিতে পারি, যে সে একজন বিখ্যাত কবি। তুমি যে কোনো একটা দিতে পারো, অর্থপূর্ণ হলে এবং তুমি যদি সঠিক ইনস্ট্রাকশন ফলো করো তোমার উত্তর রাইট। তারপর বলা হচ্ছে হি রোট ড্যাশ অলমোস্ট, তাহলে আমরা বলতে পারি হি রোট ব্রিলিয়ান্টলি। এখানে যেহেতু একটা অ্যাডভার্ব বসাইতে বলছে, হি রোট তুমি বলতে পারো ব্রিলিয়ান্টলি, ব্রিলিয়ান্টলি যে সে মেধার সাথে লিখেছেন। অথবা তুমি বলতে পারো সাকসেসফুলি, সাকসেসফুলি। তুমি এখানে ব্রিলিয়ান্টলি অথবা সাকসেসফুলি দিতে পারো, যে হি রোট সাকসেসফুলি ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। সে বাংলা সাহিত্যের প্রায় সকল শাখায় লিখে গেছেন নজরুল। তারপর বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে হচ্ছে যে ব্যক্তি বা বস্তু নিয়ে কথা বলা হবে সেই সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দেয়া। তাহলে এখানে বলা হচ্ছে নজরুল, তাহলে আমরা বলতে পারি আওয়ার ন্যাশনাল পয়েট, আমাদের জাতীয় কবি, আওয়ার ন্যাশনাল, আওয়ার ন্যাশনাল, তারপর হচ্ছে NAL ন্যাশনাল পয়েট। অথবা দিতে পারি দ্য রেবেল পয়েট অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার বিদ্রোহী কবি। অথবা দিতে পারি আ ফেমাস পয়েট অফ বাংলা, বাংলার একজন ফেমাস কবি। তুমি এখানে যে কোনো কিছু দিতে পারো, জাস্ট তোমাকে হচ্ছে অতিরিক্ত কিছু তথ্য দিতে হবে কাজী নজরুল ইসলামকে নিয়ে। তাহলে নজরুল আওয়ার ন্যাশনাল পয়েট ওন দ্য অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ আর্লি চাইল্ডহুড। অর্থাৎ কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি অল্প বয়সে মানুষের দৃষ্টিভঙ্গি বা দৃষ্টি তার দিকে টেনে নিয়েছিলেন। হি রোট সিজলেসলি, সিজলেসলি মানে সে অবিশ্রান্তভাবে নিয়মিত লিখে গিয়েছেন আনটিল দ্য ডেথ অফ ড্যাশ, আনটিল দ্য ডেথ অফ হিজ পোয়েটিক ফ্লেয়ার। যেহেতু এখানে পজিটিভ বলা হচ্ছে, আমরা বলেছিলাম যদি পজিটিভ বলে তাহলে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার। তাহলে বলা হচ্ছে যে হি রোট সিজলেসলি আনটিল দ্য ডেথ অফ হিজ পোয়েটিক ফ্লেয়ার। বলা হচ্ছে তার সাহিত্যিক ওই মেধাটার বা সাহিত্যিক গুণের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত বা তার কবিতা লেখার গুণের সমাপ্তি হওয়ার আগ পর্যন্ত তিনি অবিশ্রান্তভাবে লিখে গিয়েছেন। তারপর বলা হচ্ছে হি কম্পোজড ড্যাশ সংস, এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে বলেছে, তাহলে আমরা বলতে পারি হি কম্পোজড মেনি সংস, সে অনেকগুলো গান রচনা করেছিলেন। তারপর বলা হচ্ছে ড্যাশ হিজ, তাহলে দেখো পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ ক্লোজ। বলা হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ দিতে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ হিসেবে তুমি বলতে পারো যে হি কম্পোজড মেনি সং। তারপর তুমি দিতে পারো হুইচ আর
ভেরি মেলোডিয়াস, যে সে অনেক গান লিখেছেন যেগুলো খুবই শ্রুতিমধুর ছিল। অথবা তুমি দিতে পারো হুইচ আর লাভড বাই অল, যে সে অনেক গান গেয়েছে যেগুলো সবাই অনেক পছন্দ করেছে, যেগুলো অনেক শ্রুতিমধুর ছিল। এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বসাতে বলেছে, তাহলে তুমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ লিখবা। তারপর বলা হচ্ছে হিজ লিটারারি ওয়ার্কস, তার সাহিত্যিক কাজকর্ম হ্যাভ এনরিচড, সমৃদ্ধ করেছে ড্যাশ লিটারেচার, আমরা বলবো বাংলা লিটারেচার। তার লেখনী বাংলা সাহিত্যকে অনেক সমৃদ্ধ করেছে। হিজ পোয়েম অ্যান্ড সংস প্লেড আ গ্রেট রোল ড্যাশ, তাহলে দেখো বলা হচ্ছে হিজ পোয়েম, তার কবিতাগুলা, অ্যান্ড সংস, গানগুলা, প্লেড এ গ্রেট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেখো ইনফিনিটিভ ফ্রেজ বসাতে বলেছে, তাহলে আমরা বলতে পারি কোথায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা যদি এই এইচ নাম্বারটাকে কালেক্ট করি তাহলে আমরা বলতে পারি টু ইন্সপায়ার, যে তার লেখা এবং কবিতাগুলো অনুপ্রেরণা দিয়েছে টু ইন্সপায়ার আওয়ার ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের তার লেখাগুলো অনুপ্রেরণা দিয়েছে। তাহলে ইনফিনিটিভ মানে হচ্ছে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ফ্রেজ মানে অতিরিক্ত কিছু শব্দ জুড়ে দিলাম। তাহলে আমরা কি বলতেছি একটু মাথা ঠান্ডা রেখে দেখো। হিজ লিটারারি ওয়ার্কস, তার সাহিত্যিক কাজকর্ম, হ্যাভ এনরিচড, সমৃদ্ধ করেছে বাংলা লিটারেচারকে। হিজ পোয়েমস অ্যান্ড সংস প্লেড আ গ্রেট রোল টু ইন্সপায়ার আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করতে ইন আওয়ার লিবারেশন ওয়ার্ড। তারপর বলা হচ্ছে হি স্যাং, তাহলে দেখো প্রি মডিফাই দ্য ভার্ব, তাহলে আমরা বলতে পারি হি অলওয়েজ, সে সর্বদা, হি অলওয়েজ স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, সে সময় সাম্যের গান এবং সাম্যের কবিতা লিখে গিয়েছেন। হি ইজ ড্যাশ, তাহলে আমরা বলতে পারি হি ইজ আওয়ার প্রাইড, সে হচ্ছে আমাদের গর্ব। নো ডাউট, নিঃসন্দেহে কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের গর্ব। সো প্রতিটা লাইনের বাংলা অর্থ বুঝে এইভাবে ধরে ধরে পড়লে তোমার মডিফায়ার কমন পড়তে বাধ্য। আমরা আরেকটা দেখি, চলো। ঢাকা বোর্ড 2019 সালে, আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, সাবস্টেন্স মানে হচ্ছে পদার্থ। তো আর্সেনিক বলতে হচ্ছে পানিতে যে আর্সেনিক থাকে সেটার কথা বলা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, ক্ষতিকারক পদার্থ। বা আমরা বলতে পারি পয়জনাস, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি পয়জনাস, যে একটা বিষাক্ত পদার্থ। ইট ইজ ড্যাশ, তাহলে আমরা বলতে পারি ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, আর্সেনিকটা মানুষের জন্য খুবই বিপজ্জনক। তারপর বলা হচ্ছে ড্যাশ সাবস্টেন্স, তারপর দেখো এখানে বলা হচ্ছে ইউজ দ্য ডেমনস্ট্রেটিভ, তাহলে ডেমনস্ট্রেটিভ বলতে আমরা এখানে বলতে পারি ড্যাশ সাবস্টেন্স, এই পদার্থগুলা ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, এই আর্সেনিক পদার্থটা সাধারণত টিউবওয়েলে অর্থাৎ কলে পাওয়া যায়। দেয়ার আর ড্যাশ, দেখো বলা হচ্ছে দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন, এখানে বলা হচ্ছে ইউজ আ কোয়ান্টিফায়ার, তাহলে আমরা বলতে পারি দেয়ার আর সাম ভিলেজেস, যে দেয়ার আর সাম ভিলেজেস বা দেয়ার আর মেনি ভিলেজেস, তুমি যে কোনো একটা দিতে পারো, সাম অথবা মেনি। There are some villages but there are many villages in dash in our country, যেহেতু পজিটিভ বলছে, আমাদের দেশে অনেক গ্রাম আছে বা আমাদের দেশে কিছু গ্রাম আছে। most of our village people, বেশিরভাগ আমাদের গ্রামের মানুষ drink tubewell water, তারা কলের পানি খায়। as a result, এর ফলাফলে many of them are suffering from arsenic problem, সো বলা হচ্ছে আমাদের গ্রামের মানুষ বেশিরভাগ এই টিউবওয়েলের পানি খায় এবং তারা এই আর্সেনিক সমস্যায় ভোগে। তারপর বলা হচ্ছে দিস প্রবলেম ইজ ড্যাশ, তাহলে আমরা বলতে পারি দিস প্রবলেম ইজ মেইনলি বা ইউজুয়ালি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, আমাদের উত্তরবঙ্গে এই সমস্যাটা দেখা যায়। উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের উচিত সঠিকভাবে পরিমাণ করা। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে আমাদেরকে এখানে একটা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলছে। তাহলে উই শুড টেক প্রপার মেজার, তারপর আমরা এখানে বলতে পারি ইনফিনিটিভ মানে টু সলভ, তারপর দিয়ে দিতে পারি দ্য প্রবলেম, তাহলে এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি যে উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের সঠিকভাবে নির্ণয় করতে হবে টু সলভ দ্য প্রবলেম, এই আর্সেনিকের বিষয়টাকে আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে সঠিকভাবে, যাতে করে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। টু সলভ দ্য প্রবলেম,
এখানে ইনফিনিটিভ ফ্রেজ মানে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মনে আছে শুরুতেই বলেছিলাম ইনফিনিটিভ মানে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ফ্রেজ মানে অতিরিক্ত একটু শব্দ। তো আমরা বলেছি টু সলভ, এটা হচ্ছে ইনফিনিটিভ, তারপরে বললাম দ্য প্রবলেম, অতিরিক্ত একটু শব্দ অ্যাড করে এটাকে অর্থপূর্ণ করলাম, ঠিক আছে। তারপরে দেখো বলা হচ্ছে যে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক ড্যাশ। এখানে পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে গভর্নমেন্ট কি করছে, গভর্নমেন্ট রং করে সাধারণত টিউবওয়েলগুলোকে চিহ্নিত করছে। তাহলে রং করার ইংরেজি হচ্ছে পেইন্ট, আমরা জানি পেইন্ট মানে রং করা, আর যেহেতু এটাকে পার্টিসিপল বলেছে তাই আইএনজি হবে, তাহলে হবে পেইন্টিং, পেইন্টিং হবে, ঠিক আছে। কেন পেইন্টিং হয়েছে, কারণ যদি পার্টিসিপল বলে তাহলে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে রং করে দেয়া। তাহলে দেখো গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক পেইন্টিং রেড কালার, অর্থাৎ সরকার চাচ্ছে যে লাল কালার দিয়ে আর্সেনিক যুক্ত কলগুলোকে চিহ্নিত করে দিতে। পিপল শুড বি রিফ্রেন্ড ফ্রম, রিফ্রেন্ড ফ্রম মানে হচ্ছে বিরত থাকা, পিপল শুড বি রিফ্রেন্ড ফ্রম মানুষের উচিত দূরে থাকা বা বিরত থাকা ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েলস অফ, এখানে ডেমনস্ট্রেটিভ দিয়েছে, অফ দোজ টিউবওয়েলস, মানুষের উচিত ওই টিউবওয়েলগুলা থেকে দূরে থাকা। সো এটা ছিল আমাদের আরেকটা প্রশ্নের উত্তর। আমি আরেকটা দেখাই, দেখো চিটাগং বোর্ড আমরা হচ্ছে 2019 বা এটা কুমিল্লা বোর্ড হতে পারে। দেখো বলা হচ্ছে নিউজ পেপার প্লেজ আ ভেরি ড্যাশ রোল, নিউজ পেপার প্লেজ আ ভেরি, এখানে প্রি মডিফাই দ্য নাউন, ভেরি ভাইটাল রোল অথবা ভেরি ইম্পর্টেন্ট রোল, তুমি যেইটা দাও এটাই রাইট। যে নিউজ পেপার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের হচ্ছে জীবনে। তাহলে দেখো ইন মডার্ন সিভিলাইজেশন, আমাদের আধুনিক সভ্যতায়, ইট পাবলিশেস নিউজ অ্যান্ড দ্য ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রড, এটা খবর এবং আশেপাশের সকল তথ্য দেশ এবং বিদেশের প্রকাশ করে থাকে। অনলি ড্যাশ, তাহলে দেখো ইজ নট এনাফ, তাহলে আমরা বলতে পারি অনলি বুকিশ, শুধুমাত্র বইয়ের জ্ঞান, অনলি বুকিশ নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই প্রতিযোগিতার বিশ্বে শুধুমাত্র বইয়ের জ্ঞান আমাদের জন্য পর্যাপ্ত না। এ নিউজ পেপার হেল্পস এ ম্যান ড্যাশ, ইনফিনিটিভ দিয়েছে, এ নিউজ পেপার হেল্পস এ ম্যান কি করতে, টু কালেক্ট, আমরা দিতে পারি যে একটা নিউজ পেপার একজন মানুষকে সাহায্য করে টু কালেক্ট জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান সংগ্রহ করতে সাহায্য করে। বিসাইডস, তাছাড়াও একাডেমিক বুকস ওয়ান শুড রিড নিউজ পেপার, বলা হচ্ছে বিসাইডস একাডেমিক বুকস, অর্থাৎ আমাদের পাঠ্য বই পড়া ছাড়াও আমাদের উচিত নিউজ পেপার পড়া ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন, আমরা এখানে দিতে পারি ডেইলি অথবা আমরা দিতে পারি রেগুলারলি, যে বিসাইডস একাডেমিক বুকস আমাদের পাঠ্য বই ছাড়াও ওয়ান শুড রিড নিউজ পেপার ডেইলি রেগুলারলি, এরকম কিছু একটা দিতে পারি। তারপর বলা হচ্ছে নিউজ পেপার হেল্পস ওয়ান ড্যাশ দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে দেখো ইনফিনিটিভ সাথে বলেছে, তো আমরা বলতে পারি নিউজ পেপার হেল্পস ওয়ানস টু নো, নিউজ পেপার জানতে সহায়তা করে দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ঘটনা সম্পর্কে। তারপর বলা হচ্ছে রেগুলারলি, এখানে বলা হচ্ছে উইথ এ পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যেটা আমরা শুরুতে বলেছিলাম। তাহলে এখানে একটা ফ্রেজ বসাতে বলেছে, তাহলে পার্টিসিপল হচ্ছে এইটা ভার্বের সাথে আইএনজি, তাহলে আমরা দিতে পারি রিডিং নিউজ পেপার, রিডিং নিউজ পেপার। আমরা এটাকে উত্তর করতে পারি এফ নাম্বারে, কোন জায়গায় আমরা এফ নাম্বারে এটাকে দিতে পারি, যে রিডিং নিউজ পেপার রেগুলারলি, আমরা নিয়মিত পত্রিকা পড়ার মাধ্যমে ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং, মানুষ বা একজন অনেক কিছু নিয়ে সজাগ হতে পারে। অ্যাওয়ার অফ মানে সচেতন হওয়া। দেয়ার আর ড্যাশ, আমরা দিতে পারি দেয়ার আর মেনি কাইন্ডস অফ নিউজ পেপার, দেয়ার আর মেনি কাইন্ডস অফ নিউজ পেপার, অনেক ধরনের পত্রিকা আছে। ওয়ান শুড সিলেক্ট নিউজ পেপার প্রপারলি, নিউজ পেপার প্রপারলি, যে একজন মানুষকে যথাযথভাবে নিউজ পেপার বের করতে হবে। ওয়ান শুড চুজ দ্য রাইট নিউজ পেপার, ওয়ান শুড চুজ দ্য রাইট নিউজ পেপার, রাইট নিউজ পেপার বিকজ মেনি নিউজ পেপার প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি, বলা হচ্ছে একজনের উচিত সঠিক পত্রিকা পড়া, কারণ অনেক পত্রিকা তারা পার্শিয়ালি অর্থাৎ পক্ষপাতিত্ব করে খবর প্রকাশ করে, যারা টাকা পয়সা দেয় তাদেরকে সুযোগ সুবিধা দেয়, তাদের গুণগান করে, যারা দেয় না তাদের বিরুদ্ধে বলে। হোয়াট এভার যাই হোক, দ্য পেপার ইজ ইট ড্যাশ এ ম্যান, তাহলে আমরা দিতে পারি ইট অলওয়েজ হেল্পস এ ম্যান, অলওয়েজ
এস। এবং তুমি কিন্তু এখানে আমরা যেমন এখানে আমি দিয়েছি প্রপারলি, তুমি এখানে দিতে পারো ওয়াইজলি, হ্যাঁ, তুমি দিতে পারো কনসিয়াসলি। সো এখানে আমরা যে ওয়ার্ডগুলো দিয়েছি হুবহু যে সেম ওয়ার্ড তোমার হতে হবে এমন না। এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে ওই ইনস্ট্রাকশনের সাথে তুমি যে শব্দ বা তুমি যে ফ্রেজ বা তুমি যেই তথ্যটা দিচ্ছ সেটা যদি প্রাসঙ্গিক এবং গ্রামার স্ট্রাকচার অনুযায়ী রাইট হয় তুমি নাম্বার পেতে বাধ্য। মডিফায়ারের উত্তরগুলো বিভিন্ন বইয়ে ভিন্ন ভিন্ন হয়, বিভিন্ন টিচারের উত্তরও ভিন্ন ভিন্ন হবে, বাট ইনস্ট্রাকশনটা ফলো করে প্রাসঙ্গিক উত্তর হলে তোমাকে টিচার নাম্বার দিতে বাধ্য। সো আমার সাথে উত্তর না মিললে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। বাট তোমাদেরকে আরও সজাগ করতে আমি আমাদের এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। এতক্ষণ পর্যন্ত যেহেতু ক্লাস করেছো তার মানে তুমি তোমার এইচএসসিতে ভালো ফলাফল করতে চাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও। এখানে যাদেরকে দেখছো সবাই ঢাবিয়ান, আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি বা অনেকের পড়াশোনা শেষ হয়। সো আমরা যাচ্ছি এইচএসসি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমার পুরো প্রস্তুতিটা গুছিয়ে দিতে। তাই আমাদের ব্যাচের নাম এইচএসসি টু অ্যাডমিশন। এই ব্যাচে আমরা প্ল্যান করছি 10 মাস পড়াবো। 10 মাসের মধ্যে প্রথম 3 থেকে 4 মাস আমরা পড়াবো এইচএসসি নিয়ে। এইচএসসির পুরো সিলেবাস শেষ করে দিব, কারণ আমাদের টার্গেট এইচএসসিতে A+ পাওয়া। আমরা নিজেরাও এইচএসসিতে ভালো ফলাফল করেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তো আমরা চাচ্ছি তোমার এইচএসসির ফলাফলটাকে গুছাতে। তাই শুরুতে 80% গুরুত্ব দিব আমরা এইচএসসির পড়াশোনায়। এখন শুধুমাত্র 4 মাস পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এখন যায় না। তাই এইচএসসির পাশাপাশি আমরা 20% গুরুত্ব দিব তোমার অ্যাডমিশনের পড়াতে, যাতে করে এখন থেকে তুমি বিশ্ববিদ্যালয়ের পড়াটা এগিয়ে রাখতে পারো। বিগত বছরগুলোতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তাদের সাথে কথা বলে জানা গেছে তারা শুধুমাত্র এইচএসসি পরীক্ষার পরে প্রস্তুতি শুরু করেছিল। যেহেতু তারা এইচএসসি পরীক্ষার আগে উদাসীন ছিল, তারা অনেক বিষয় শেষ করতে পারেনি। তাদের ইংরেজি বেসিকে সমস্যা ছিল, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সমস্যা ছিল, যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন ছিল। তাদের তোমার ইংরেজি লাইন পরে বাংলা বুঝতো না, তারা প্রিপোজিশন এবং ভোকাবুলারি ওই 4 মাসে পড়ে শেষ করতে পারে নাই। আর যারা ভালো ফলাফল করেছে তারা কিন্তু এগুলো আগে থেকে পড়েছে এইচএসসিতে থাকাকালীন সময়। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবা। অনেকে শুধুমাত্র 4 মাসে কারক, বিভক্তি, সমাস, উপসর্গ, অনুসর্গ, পদ প্রকরণ, দ্বিরুক্তি শব্দ এগুলা শেষ করতে পারেনি, কারণ এই টপিকগুলো তার মাথায় ঢুকতো না। অনেকে সাধারণ জ্ঞানের এত তথ্য দেখে ভয় পেয়ে গিয়েছিল, টেকনিকটা জানতো না। হিসাব বিজ্ঞানের ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার প্রসেস বুঝতো না, এর কারণে তাদের চান্স হয়নি। সো তুমিও যদি তাদের মতো সমস্যায় থাকো তাহলে তুমিও তাদের মতো হতাশজনক ফলাফল করবা। আর তুমি যদি আমাদের মতো ঢাবিয়ান হতে চাও সেই ক্ষেত্রে তোমার এইচএসসিতে থাকাকালীন সময়ে এইচএসসির পড়ার পাশাপাশি ভোকাবুলারিগুলো পড়ে নেওয়া, প্রিপোজিশনটা পড়ে নেওয়া, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজ, ইডিয়মসগুলো আগে আগে পড়ে নেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 10 বছরের প্রশ্ন সলভ করে আগে থেকে জেনে নেওয়া কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, সাধারণ জ্ঞানের প্র্যাকটিসগুলো আগে থেকে করা, এইচএসসি থেকেই অ্যাডমিশনের পড়াগুলো একটু একটু করে এগিয়ে রাখা। এই কাজগুলো আমরা যখন তোমাকে গুছিয়ে দিব তোমার জন্য এইচএসসিতে ভালো ফলাফল করা এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ। সো আমরা এইচএসসি পরীক্ষার পরে যে কোর্স করাই ওই কোর্সের ফিসই থাকে 3000 টাকা। এখন এইচএসসির যে কোর্সটা করাবো আবার 4 মাস, এটার ফিস আছে আরো 3000, তাহলে প্রায় 6000 টাকার একটা কোর্স। বাট এইটাকে ডিসকাউন্টে আমরা 2999 টাকা দিচ্ছি। অর্থাৎ 2999 টাকায় তুমি আমাদের এই কোর্সটা করতে পারবা। কোর্সে ভর্তি হতে এবং বিস্তারিত জানতে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতে পারো, কিংবা আমাদের কমেন্ট বক্সে তুমি ডেসক্রিপটিভ সব পেয়ে যাবা। আমরা এখানে এইচএসসির সব সাবজেক্ট পড়াবো, বাংলা, ইংরেজি, আইসিটি, মানবিকের গ্রুপের সকল সাবজেক্ট, অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস, কিংবা তোমার সাইকোলজি, এখান থেকে শুরু করে কৃষি শিক্ষা, ইসলাম শিক্ষা আমরা সবই পড়িয়ে দিব। যারা ব্যবসা শিক্ষার শাখার আছে তাদের বাংলা, ইংরেজি, আইসিটি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, অর্থাৎ এইচএসসির পুরো সিলেবাস গুছিয়ে অ্যাডমিশন পর্যন্ত এইচএসসি 25 এবং 26কে হাতে ধরে আমরা তাদের স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে চাই। সো আমাদের ক্লাস তুমি দেখেছো, আমাদের বোঝানোর দক্ষতাটা তোমার ভালো লাগলে এই ব্যাচে ধরে ধরে এইচএসসি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমার পুরো রুটিন গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমরা নিতে চাই। সো আমরা চাই তোমাকে একটা পারফেক্ট সলিউশন দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসতে। যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছো তারা আমাদের পেজে মেসেজ দিয়ে এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে পারো। আর যারা ইউটিউবে ভিডিওটি দেখছো তাদেরকে আমি বলবো ভিডিওটা নিচে তুমি কমেন্টে ডেসক্রিপশন দেখতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের চ্যানেলটা, এইচএসসিতে ভালো ফলাফল করতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে। সবার জন্য দোয়া, শুভকামনা ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।